আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বঙ্গবন্ধু কলেজ ই ক্লাসরুম থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আমি আবারও তোমাদের সামনে এসেছি ক্লাস নিব বলে। তো আমার পরিচয়টা দিয়ে দেই, যদিও তোমরা আমাকে চিনো, কারণ ইতিপূর্বে আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম। তো আমি সুলতানা ওয়াহিদা জাহান, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী। আজকে আমি তোমাদের ক্লাস নিব ফিজিক্স ফার্স্ট পেপারের মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা। কোন চ্যাপ্টার? মহাকর্ষ ও অভিকর্ষ। ঠিক আছে? তো এই চ্যাপ্টারের প্রথমেই আমি পড়াবো, তোমাদের সিলেবাসে দেওয়া আছে পড়ন্ত বস্তুর জন্য গ্যালিলিওর সূত্রাবলী। কোন বস্তুর জন্য? পড়ন্ত বস্তুর জন্য। পড়ন্ত বস্তুর জন্য গ্যালিলিওর সূত্রাবলী। ঠিক আছে? আচ্ছা, পড়ন্ত বস্তুর জন্য গ্যালিলিওর সূত্রাবলী। তাহলে আমরা প্রথমেই জেনে নেই যে পড়ন্ত বস্তুটা কি। পড়ন্ত বস্তু কাকে বলে? পড়ন্ত বস্তু হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরে উচ্চতায় স্থির অবস্থান থেকে যখন কোনো বস্তু বাধাহীনভাবে নিচে পড়বে, সেই বস্তুটাকে আমরা বলতেছি পড়ন্ত বস্তু। এই পড়ন্ত বস্তুর জন্য বিজ্ঞানী গ্যালিলিও 3টি সূত্র আবিষ্কার করেছেন। আচ্ছা, প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা হচ্ছে পড়ন্ত বস্তু মানে স্থির অবস্থান থেকে পড়বে আর মুক্তভাবে নিচে পড়বে। তো এখন পড়ন্ত বস্তুর জন্য গ্যালিলিওর প্রথম সূত্রটা হচ্ছে সকল পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। অর্থাৎ পড়ন্ত বস্তু যদি বিভিন্ন আকারের হয় বা ভারী হয় বা পাতলা হয়, কোনো সমস্যা নেই। যদি বাধাহীনভাবে নিচে পড়তে পারে সেই বস্তুগুলো, তাহলে সবগুলো বস্তু একই সময়ে নিচে পড়বে। পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটা হচ্ছে সকল পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এটা হচ্ছে প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে পড়ন্ত বস্তুর বেগ নির্দিষ্ট সময়ের সমানুপাতিক। অর্থাৎ কোন নির্দিষ্ট সময়, মনে করো টি সময়ে যদি পড়ন্ত বস্তুর বেগ ভি হয়, ঠিক আছে, কোন নির্দিষ্ট টি সময়ে যদি পড়ন্ত বস্তুর বেগ ভি হয়, তাহলে দ্বিতীয় সূত্র কি বলতেছে? একটা আরেকটার বেগটা হচ্ছে সময়ের সমানুপাতিক। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এমন যদি মনে করো যে টি1 টি2 সময়ে পড়ন্ত বস্তুর বেগ v1 v2 হয়, তাহলে দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা পাই v1 বাই t1 সমান v2 বাই t2 সমান হচ্ছে ধ্রুবক। তাহলে দ্বিতীয় সূত্রটা কি বললাম? যে পড়ন্ত বস্তুর বেগ সময়ের নির্দিষ্ট সময়ের সমানুপাতিক, অর্থাৎ v = t। আর এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। আর তৃতীয় সূত্র হচ্ছে h = t², অর্থাৎ পড়ন্ত বস্তুর কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নির্দিষ্ট সময়ের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে তৃতীয় সূত্র। এমন যদি মনে করো যে t1 t2 সময়ে অতিক্রান্ত দূরত্ব h1 h2 হয়, ঠিক আছে, তাহলে তৃতীয় সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি h1 বাই t1 স্কয়ার সমান h2 বাই t2 স্কয়ার সমান হচ্ছে ধ্রুবক। এটা হচ্ছে তৃতীয় সূত্র। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পড়ন্ত বস্তুর জন্য গ্যালিলিওর 3টা সূত্র দেখলাম এবং পড়ন্ত বস্তুটা কি, কাকে বলে, সেটা আমরা দেখলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব কেপলারের সূত্র। কেপলারের সূত্র হচ্ছে গ্রহের
গতি সংক্রান্ত। আমরা জানি গ্রহ উপগ্রহ মহাবিশ্বে যত কিছু আছে সবগুলোই কাকে কেন্দ্র করে ঘুরতেছে? সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, ঠিক আছে? তো এই যে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে সেগুলো একটা নিয়মের মধ্য দিয়ে ঘুরে। এই নিয়মগুলো দেখে বিজ্ঞানী কেপলার 3টা সূত্র আবিষ্কার করছেন। এগুলো হচ্ছে গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। কেপলারের কয়টা সূত্র? 3টা সূত্র। প্রথম সূত্রটা হচ্ছে কক্ষপথ সংক্রান্ত, কক্ষপথের সূত্র, এটা হচ্ছে প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত, ক্ষেত্রফলের সূত্র। আর তৃতীয় সূত্রটা হচ্ছে আবর্তনকাল সংক্রান্ত, অর্থাৎ আবর্তন কালের সূত্র, ঠিক আছে? এই 3টাই হচ্ছে কার সূত্র? গ্রহের গতি সংক্রান্ত বিজ্ঞানী কেপলারের সূত্র। তাহলে গ্রহের গতি সংক্রান্ত বিজ্ঞানী কেপলার 3টা সূত্র আবিষ্কার করেছেন। প্রথমটা হচ্ছে কক্ষপথ সংক্রান্ত, দ্বিতীয়টা ক্ষেত্রফল সংক্রান্ত, তৃতীয়টা হচ্ছে আবর্তনকাল সংক্রান্ত। প্রথম সূত্রটা হচ্ছে কক্ষপথের সূত্র, অর্থাৎ গ্রহগুলো যে এই যে সূর্যের চারদিকে ঘুরতেছে তার কক্ষপথটা কেমন হবে, এই প্রথম সূত্র থেকে আমরা সেটা জানতে পারবো। প্রথম সূত্রে, কক্ষপথের সূত্রে বিজ্ঞানী কেপলার বলেছেন যে প্রতিটা গ্রহই সূর্যকে একটা ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরতেছে, অর্থাৎ গ্রহগুলোর গতিপথ তাহলে কিরকম হবে? উপবৃত্তাকার। আর সূর্যকে কোথায় রাখবে? উপবৃত্তে যে কোনো একটা ফোকাসে রেখে। তাহলে আমরা এখন দেখি যে প্রথম এই একটা কক্ষপথের সূত্রটা কিরকম হচ্ছে। এই যে মনে করো যে একটা উপবৃত্ত, এই উপবৃত্তের 2টা নাভি ফোকাস থাকে বা নাভি থাকে। যে কোনো একটা ফোকাসে মনে করো যে 2টা ফোকাস, যে কোনো একটা ফোকাসে মনে করো এস ফোকাসে সূর্যকে রেখে প্রতিটা গ্রহ কি করতেছে? চতুর্দিকে উপবৃত্তাকার পথে ঘুরতেছে। মনে করো যে ই এফ জি এইচ। আমরা যদি মনে করি যে সূর্যকে এস ফোকাসে আছে, সূর্যটা এস ফোকাসে আছে, তাহলে এই গ্রহটা প্রতিটা গ্রহই মনে করে সূর্যকে এস ফোকাসে রেখে ই এফ জি এইচ এই উপবৃত্তাকার পথে ঘুরতেছে। এটা হচ্ছে আমরা দেখলাম কোন সূত্র থেকে? কেপলারের প্রথম সূত্র থেকে। আর দ্বিতীয় সূত্র কি বলছি? ক্ষেত্রফল সংক্রান্ত। কিরকম? সূর্য এবং গ্রহের কাল্পনিক সংযোগ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করে। অর্থাৎ আমি যদি এখানে মনে করো যে গ্রহটা কোনো এক সময়, ধরো যে টি সময়ে জি থেকে এইচ দূরত্ব অতিক্রম করলো, ঠিক আছে? তাহলে এস জি এইচ একটা ক্ষেত্রফল তৈরি হলো, ক্ষেত্রফল এস জি এইচ তৈরি হলো, তাই না? এস জি এইচ ক্ষেত্রফল তৈরি হলো। এটা কত সময় অতিক্রম করলো? টি সময়। সেই আবার একই টি সময়ে যদি আবার গ্রহটা মনে করো যে ই থেকে এফ পথ অতিক্রম করলো একই টি সময়, তাহলে এইখানে একটা ক্ষেত্রফল তৈরি হলো। তাহলে দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্রফল এস জি এইচ সমান হচ্ছে ক্ষেত্রফল এস ই এফ। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কি বললাম? দ্বিতীয় সূত্রটা হচ্ছে সূর্য এবং গ্রহের কাল্পনিক সংযোজক সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করে। অর্থাৎ সূর্য
এবং গ্রহের কাল্পনিক সংযোজক সরলরেখা মনে করো টি সময়ে জি থেকে এস দূরত্ব যদি অতিক্রম করে, আবার সেই একই সময়ে কোনো এক সময় টি থেকে এ দূরত্ব অতিক্রম করে, তাহলে এই ক্ষেত্রফল দুইটাই সমান হবে। ঠিক আছে। তৃতীয় সূত্রটা কি বলছি? তৃতীয় সূত্রটা বলছি যে আবর্তনকালের সূত্র। আবর্তনকালের সূত্র হচ্ছে, অর্থাৎ কোন গ্রহের আবর্তনকাল যদি টি হয়, তার বর্গ হবে গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এটা হচ্ছে তৃতীয় সূত্র। প্রতিটা গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। আমরা গড় দূরত্ব সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব এই জন্য নিচ্ছি, যেহেতু গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার, এই জন্য সূর্য থেকে গ্রহের সব জায়গায় দূরত্ব কিন্তু সমান হবে না। এই জন্য আমরা এখানে গড় দূরত্ব নিয়ে কাজ করলাম। এটা হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র হচ্ছে প্রতিটা গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তাহলে এটা সমান আমরা লিখতে পারি টি স্কয়ার সমান কে আর কিউব, বা টি স্কয়ার বাই আর কিউব সমান হচ্ছে কে সমান ধ্রুবক। যদি একাধিক গ্রহ হয় তাহলে সেখানে T1 R1 T1 R স্কয়ার ডিভাইডেড বাই R1 কিউব সমান T2 স্কয়ার ডিভাইডেড বাই R2 কিউব সমান হচ্ছে ধ্রুবক। এটা হচ্ছে তৃতীয় সূত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে পড়ন্ত বস্তুর জন্য গ্যালিলিও সূত্র দেখলাম, তিনটা সূত্র, আর গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র তিনটা দেখলাম। প্রথমটা হচ্ছে কক্ষপথের সূত্র, আর দ্বিতীয়টা ক্ষেত্রফলের সূত্র, তৃতীয়টা হচ্ছে আবর্তনকালের সূত্র। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই কেপলারের তৃতীয় সূত্রের উপর আমরা একটা প্রবলেম সলভ করব। আমি প্রবলেমটা বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। প্রবলেমটা হচ্ছে প্লুটো থেকে সূর্যের গড় দূরত্ব। প্লুটো থেকে সূর্যের গড় দূরত্ব, প্লুটো থেকে সূর্যের গড় দূরত্ব কত? পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বের 40 গুণ। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বের 40 গুণ। প্লুটো থেকে সূর্যের গড় দূরত্ব কত? পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব যা, তার চেয়ে 40 গুণ বেশি। প্লুটোর আবর্তনকাল কত? প্লুটোর আবর্তনকাল কত? প্লুটো থেকে সূর্যের গড় দূরত্ব কত? পৃথিবী থেকে যা সূর্যের গড় দূরত্ব তার চেয়ে 40 গুণ বেশি। এখন যদি আমরা তাহলে মনে করি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব R1 ধরি, ঠিক আছে? তাহলে প্লুটো থেকে পৃথিবীর গড় দূরত্ব যদি R2 ধরি, তাহলে সমান এই শর্ত অনুযায়ী লিখতে পারি
40 গুণ বেশি অর্থাৎ 40R1। সূর্যের বার্ষিক আবর্তনকাল, বার্ষিক আবর্তনকাল যদি T1 হয় তাহলে T1 সমান কত, যেহেতু বার্ষিক তাহলে 1 ইয়ার। ঠিক আছে, তাহলে প্লুটোর আবর্তনকাল সমান T2 সমান কত। তাহলে এখানে দেখো T1 দেওয়া আছে, T2 বের করতে হবে, R1 হচ্ছে গড় R1 আছে আর R2 আছে। তাহলে কেপলারের কোন সূত্রটা হবে T1 T2 R1 R2। তাহলে হচ্ছে T এবং আবর্তনকাল এবং সূর্য এবং গ্রহের গড় দূরত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করে কোন সূত্র, কেপলারের তৃতীয় সূত্র। তাহলে আমরা কেপলারের তৃতীয় সূত্র থেকে লিখতে পারি T1 স্কয়ার বাই R1 কিউব সমান হচ্ছে T2 স্কয়ার ডিভাইডেড বাই R2 কিউব। ঠিক আছে, এই ফর্মুলা থেকে তোমরা T2 এর মান বের করবা, T2 সমান কত। এখন এখান থেকে তাহলে T2 স্কয়ার সমান আমরা লিখতে পারতেছি R1 R2 বাই R1 কিউব T2 into R1 into T1 স্কয়ার। তাহলে T2 সমান হচ্ছে R2 সমান কত 40 R1 ডিভাইডেড বাই R1 কিউব ইন্টু T1 হচ্ছে 1 স্কয়ার। তাহলে T2 সমান R1 কেটে গেল 40 কিউব ইন্টু 1। এটা অ্যান্সার আসবে, তোমরা ক্যালকুলেট করে নিও। অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, T2 সমান হচ্ছে 252.98 ইয়ার। এটা হলো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কেপলারের সূত্রের উপর আরো অনেক প্রবলেম আছে, সেগুলা সলভ করবা, বাসায় প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের ফর্মুলাগুলো প্র্যাকটিস আসবে। তো আজকে এই পর্যন্তই শেষ করলাম। আশা করি তোমরা সরকারের স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।